পেপটিক আলসার ডিজিজ যদি থাকে তাহলে এই রোগী কি কি কমপ্লিকেশান নিয়ে আমাদের কাছে আসতে পারে। তার একটা এটা দেখো যে ব্লিডিং। তো পেপটিক আলসার ডিজিজের যদি ব্লিডিং হয় স্টোমাকে বা ডিউডেনামে, তাহলে ম্যানিফেস্টেশনটা কিভাবে হবে? একটা যদি মুখ দিয়ে বের হয় তাহলে এটাকে আমরা কি বলি? হেমাটেমেসিস। আর এটা যদি অল্টার্ড ব্লাড হয়ে স্টুলের সাথে বের হয় সেটাকে কি বলি? মেলেনা। তাহলে যে ব্লিডিং যে কোনো আমাদের জিআইটিতে যে কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, সেটা যদি আমাদের আপার জিআইটি দিয়ে বের হয় তাহলে আমরা বলি হেমাটেমেসিস, মাউথ দিয়ে বমির সাথে বা খাবারের সাথে। আর যদি এটা স্টুল দিয়ে বের হয় তাহলে এই ব্লাডটা কি আর ব্লাড থাকবে? এটা হজম হয়ে অল্টার্ড ব্লাডে পরিণত হবে। এই অল্টার্ড ব্লাডকে আমরা কি বলি? মেলেনা বলি। তাহলে এটা একটা হলো যে পেপটিক আলসার ডিজিজ যাদের দীর্ঘদিন থাকে তাদের এই ব্লিডিং একটা হলো মানে খুব কমন একটা কমপ্লিকেশান। এইসব রোগী আমাদের কাছে অনেক সময় খুব অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। হিমোগ্লোবিন দেখা যায় খুব কম, এবং তুমি ক্লিনিক্যালি যদি দেখো রোগীটা একদম পেল কালার, তার হাতগুলো দেখবা ফ্যাকাশে, তার চোখের যদি তুমি দেখো লোয়ার পালপিব্রাল কনজাংটিভা যদি তুমি দেখো তাহলে তুমি এরকম দেখবা। কনজাংটিভা তো না, এটা আমরা কি বলি? স্ক্লেরা। লোয়ার স্ক্লেরা যদি আমরা দেখি তাহলে হোয়াইটিশ দেখবো, তাই না? এবং তার যদি লিপ দেখো, তার টাং দেখো, তার যদি পা দেখো, সোল দেখো, হ্যাঁ পাম দেখো, তাহলে সেগুলো দেখবা যে একদম পুরা পেল কালার। তো এটা হলো ব্লিডিং যদি হয়। আচ্ছা, আর আছে হলো যে তোমার পারফোরেশন, যে কথাটা যেটা আমরা একটু ডিটেলসে যাব, কারণ আমরা অবস্ট্রাকশন শেষ করছি, আমাদের উদ্দেশ্য আছে যে পারফোরেশন নিয়ে কিছু কথা বলা। তো পেপটিক আলসার ডিজিজের ওয়ান অফ দ্য মোস্ট ইমার্জেন্সি কমপ্লিকেশান সেটা আমরা বলি পারফোরেশন। পারফোরেশন মানে হলো ছিদ্র হয়ে যাওয়া। তো এই ছিদ্রগুলো যেখানে আলসার থাকে, এই আলসারের জায়গা দিয়েই ছিদ্রটা হয়। দীর্ঘদিন একটা আলসার যদি থাকে এবং আলসারকে প্রভোগ করে যেসব ম্যাটেরিয়ালস, সেইগুলো যদি থাকে তাহলে দেখবা যে একটা সময় ওই আলসারটা পারফোরেশন হয়ে গেছে। এবং পারফোরেশন হলে যে সাইন সিমটম এবং রুগীর যে প্রেজেন্টেশন নিয়ে আসে সেগুলো আমরা একটু ডিটেলস আলাপ করব, যে এই রুগীটা আমরা কি সিমটম নিয়ে আসবে, কি কি সাইন আমরা দেখব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা কি পাবো, ডায়াগনোসিস করতে হলে আমাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ফাইনালি এই রোগীর ম্যানেজমেন্ট কি। ঠিক আছে? আর আরও কিছু আছে যেটা হলো পাইলোরিক স্টেনোসিস। যদি পারফোরেশন না হয় তাহলে এই রোগীর দীর্ঘদিন ধরে যে আলসারগুলো থাকে, এই আলসার এরিয়াগুলো আস্তে আস্তে কী হয়? ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হলে সেই জায়গাটা কী হবে? কন্ট্রাকশান হবে, ছোট হয়ে যাবে, স্মল হয়ে যাবে ক্যাভিটিটা। তখন এবার আস্তে আস্তে দেখা যাবে যে এই খাবারগুলো ওই পথ দিয়ে আর পাস হচ্ছে না। সেটাকে আমরা বলি স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিস। ইউজুয়ালি হয় পাইলোরিক স্টেনোসিস আমরা বলি কারণ স্টোমাকের লেসার কার্ভেচারে যদি তোমার হয় ফাইব্রোসিস হয়, তাহলে ওখানে তো আর খাদ্য বাঁধবে না, তো বড় জায়গা, লেসার বলো গ্রেটার কার্ভেচার বলো অন্য জায়গায়। কিন্তু এই জিনিসটা দেখা যাবে কোন জায়গায় স্টেনোসিসটা হলে? পাইলোরিক রিজনে। এবং পাইলোরিক রিজনে পাইলোরিক স্টেনোসিস বলতে আমরা এটা আসলে মিজনোমার আমরা বলি, যে আসলে অ্যাকচুয়ালি স্টেনোসিসটা হয় হলো ডিউডেনামের ফার্স্ট পার্টে, ডিউডেনাল স্টেনোসিস, কিন্তু এটা আমাদের মিজনোমার বলি। টার্মটা হলো পাইলোরিক স্টেনোসিস নামেই পরিচিত। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে পাইলোরাস তো কমন সাইট না আলসারের কমন সাইট হলো ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, ঠিক না? তাহলে লিক হইলে কোথায় হবে? ডিউডেনামে হবে, পারফোরেশন যেটা বলছি। অথবা যদি স্টেনোসিস হয় তাহলে কোথায় হবে? ওই ডিউডেনামের ফার্স্ট পার্টেই হবে। সেই টার্মটাকে আমরা বলি পাইলোরিক স্টেনোসিস। দিস ইজ এ মিজনোমার, মানে এটা ভুল, প্রচলিত একটা ভুল, কিন্তু এটা আবার ওয়েল অ্যাকসেপ্টেড, সারা বইয়ে কিন্তু এটাই লেখা আছে। সুতরাং ভুল হইলেও ওইটাই আমাদের ব্যবহার করতে হবে, ওইটাই আমাদের জানতে হবে। তো আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি যে পাইলোরিক স্টেনোসিস কোথায় হয়? তোমরা যদি বলো স্যার পাইলোরাসে হয়, তাহলে এটা কিন্তু ভুল। তুমি বলবা কোথায় হয়? ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে হয়। ঠিক আছে? তো ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট আছে, পাইলোরিক স্টেনোসিসেরও ম্যানেজমেন্ট আছে, পারফোরেশনের ম্যানেজমেন্ট আছে। তো এগুলো আমরা ডিটেলস, আমরা প্রথমে যেটা যাব আমাদের উদ্দেশ্য হলো পারফোরেশনে যাওয়া।
তো এ দেখো কমন সাইট, ফুল থিকনেস অফ আলসার কজিং হোল ইন দ্য স্টোমাক অর ডিউডেনাম ইজ কল্ড পারফোরেশন। তো স্টোমাকে পারফোরেশন হইলেও যে সিমটম রোগী প্রেজেন্ট করবে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম হইলেও একই সিমটম। তো এই সিমটম সাইনগুলো আমরা দেখবো। আর দেখো কমন সাইটস কোথায়, অ্যান্টেরিয়র ওয়াল অফ ডিউডেনাম। আমরা সাধারণত যে পারফোরেশনগুলো খুঁজি আইদার স্টোমাকের সাধারণত আমরা লেসার কার্ভেচারে এখানে পাই, অথবা যদি ওখানে না পাই তাহলে আমরা খুঁজতে খুঁজতে গেলে দেখা যায় ডিউডেনামের ফার্স্ট পার্টে আছে, এবং ইউজুয়ালি অ্যান্টেরিয়র ওয়ালে। কমন কোথায়, অ্যান্টেরিয়র ওয়াল। আর আনকমন হলো পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ডিউডেনাম। ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে হতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও হতে পারে। তো অ্যান্টেরিয়র ওয়ালে হলে আমরা যদি ওপেন করি, ল্যাপারোটমি করি পেট, তাহলে তুমি সহজেই দেখতে পাবা, কিন্তু পোস্টেরিয়র ওয়ালে হলে কিন্তু তুমি দেখতে পাবা না। অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল তো রেট্রোপেরিটোনিয়াল মতো, মানে তুমি তো পিছনে, তুমি কীভাবে দেখবা? অ্যান্টেরিয়র ওয়াল না কেটে তো আর দেখতে পাবা না। তো এই কারণে পোস্টেরিয়র ওয়ালে যদি পারফোরেশন থাকে, এটা খুব ক্লিনিক্যালি কিন্তু বোঝা খুব কষ্ট আছে। এবং এখানে যেটা হয়, পোস্টেরিয়র ওয়াল অফ ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের পিছনে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারিটা থাকে, গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। এই জন্যে যদি যেসব রোগীর পোস্টেরিয়র ওয়ালে আলসার থাকে বা পারফোরেশন থাকে, তাদের ক্ষেত্রে ওই গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারিটা ইরোশন হয়ে ব্লিডিং হয় প্রচণ্ড। এই রুগী দেখা গেলো যে ইন্ট্রাপেরিটোনিয়াল স্পেসে এই রোগীর প্রচুর ব্লিড করে, এবং এই ব্লিডিং, এই ধরনের রোগীগুলো ম্যানেজ করা কিন্তু কষ্টকর। ওই ব্লিডিং যে পারফোরেটেড যে আর্টারি, গ্যাস্ট্রোডিউনাল আর্টারি, এটা যদি তুমি লাইগেট না করো তাহলে এই রোগীর ব্লিডিং বন্ধ হবে না। এই ধরনের রোগীগুলো অনেক সময় মারাও যায় কমপ্লিকেশনে। তো আমরা পারফোরেশনে যদি আসি, তাহলে এই রোগীগুলা তুমি যদি দেখো, তাহলে এই রোগীগুলা, এই যে আমাদের যত অ্যাকিউট অ্যাবডোমেনের কেস আছে, অ্যাকিউট অ্যাবডোমেন মানে কি, পেটে প্রচণ্ড ব্যথা, এরকম রোগী যেগুলো আসে, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হলো পারফোরেশন। তো এই পারফোরেশন কি, রোগীর সাডেন সিভিয়ার পেন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন। এরপরে এই পেনটা আস্তে আস্তে ছড়ায় যে পুরা পেট জুড়ে ব্যথাটা হয়, একটা সময় পুরা পেন ইন দ্য হোল অ্যাবডোমেন, বোঝা গেছে? তো এরকম যদি হয় সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন, এই পেনটা আস্তে আস্তে সারা পেটে ছড়াই যাবে, এবং একটা পর্যায়ে এই রোগীর যে পারফোরেটেড যে সাইডটা থাকে, এই সাইড দিয়ে তোমার যে গ্যাস্ট্রিক জুস বা স্যালাইভা বলো, অথবা ওই রোগী যদি কিছু খায়, প্রত্যেকটা জিনিস বের হয়ে যাবে ওই ছিদ্র দিয়ে। বের হয়ে এটা কোথায় যাবে, এই কন্টেন্টগুলো আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে, সারা পেটের মধ্যে যখন এই জুসগুলা ছড়াই যাবে আস্তে আস্তে, এই জুসগুলা আস্তে আস্তে কী করবে, এটা আস্তে আস্তে তোমার সারা পেটের মধ্যে বিভিন্ন ইন্টেস্টাইনাল যে কয়েলগুলো আছে, এই কয়েলের মাঝখানে যাবে, বিভিন্ন ফাঁকে ফাঁকে এগুলো ঢুকে যাবে। আস্তে আস্তে পেটটা বিশাল মোটা হবে, উঁচু হবে, ডিস্টেনশন হবে, এবং একটা পর্যায়ে এটা প্যারাইটাল পেরিটোনিয়ামকে সেন্সিটাইজেশন করে। প্যারাইটাল পেরিটোনিয়াম হলো, আমরা জানি যে সোমাটিক ইনারভেশন, আর প্যারাইটাল পেরিটোনিয়াম, আর একটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়ামের যে ইনারভেশন, এটা হলো অটোনমিক, সুতরাং ওইখানে খুব একটা ব্যথা করে না। কিন্তু যখন আস্তে আস্তে প্যারাইটাল যে পেরিটোনিয়াম এইটাকে ইনভলভ করবে, তখন কি হবে, সিভিয়ার পেইন হবে রোগীর, এবং তখন রিজিড হবে, অ্যাবডোমেনটা কেমন হবে, রিজিড হবে। কারণ সোমাটিক ইনারভেশনে যখন হয়, রোগী তখন সেটা সহ্য করতে পারে না, প্রচণ্ড ব্যথা হয়, এবং এই ব্যথার কারণে রোগীর অ্যাবডোমেনটা খুব ডিস্টেনশন তো হবেই, এবং বোর্ড লাইক রিজিডিটি আমরা বলি। বোর্ড মানে কি, এইরকম বোর্ড, এই যে এরকম তুমি যদি পেট দেখো, তাই এরকম মানে হাত দিলে মনে হবে যে এরকম, মানে এত শক্ত, রিজিড। তাহলে এটা হলো পারফোরেশনের ক্ষেত্রে। এবং একটা পর্যায়ে এই ফ্লুইডটা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যাওয়ার ফলে এই রোগীর প্রচুর ডিহাইড্রেশন হয়, 4-5-6 লিটার পর্যন্ত তার এই যে ফ্লুইড, এটা পেরিটোনিয়াল স্পেসে থাকে। তাহলে এই ফ্লুইডটা নিশ্চয়ই আমাদের যে কন্টেন্টটা অ্যাবজর্ব হতো, সেই কন্টেন্টটা অ্যাবজর্ব হচ্ছে না। তুমি যে ফ্লুইডটা স্যালাইভা বলো, গ্যাস্ট্রিক জুস বলো, এগুলো কী হবে,
আস্তে আস্তে লিক হয়ে যাবে। কিন্তু আমাদের পেটের মধ্যে থাকলে তো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যেত বেশিরভাগ অংশ, যার ফলে এই রুগীটা ডিহাইড্রেশন হয়, সিভিয়ারলি ডিহাইড্রেটেড থাকে। এবং তুমি ডিহাইড্রেশনের যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো তখন পাবা। তাহলে ডিহাইড্রেশনের ফিচার আমরা কি বলি? টাং কেমন হবে? টাং, লিপ, টাং এগুলো ড্রাই হবে, আই সানকেন হবে, তাই না? তারপরে তোমার কোল্ড, পেরিফেরিগুলো কেমন হবে? কোল্ড হবে, প্রেশার কমে যাবে, রোগীর প্রেশার আস্তে আস্তে কমবে, ট্যাকিকার্ডিয়া হবে, এবং তার ইউরিন হাই কালার হবে অথবা অ্যানিউরিয়া হবে, অলিগিউরিয়া হবে, এরকম। এই টার্মগুলো জানো তো নাকি? অলিগিউরিয়া, অ্যানিউরিয়া জানো, বোঝো তো? অলিগিউরিয়া মানে পেশাব কম, আর অ্যানিউরিয়া মানে একদম পুরো অ্যাবসেন্ট হয়ে গেছে। তাহলে এই আস্তে আস্তে এই রুগী এবার কোথায় যাবে? শকে চলে যাবে। মানে প্রেশার কমতে কমতে একটা পর্যায়ে তুমি এই রুগীর মানে শকে দেখবে যে প্রেশার পাচ্ছ না। তারপর বাউল সাউন্ডে যে প্যারালাইটিক আইলিয়াস হয়ে যায় এক সময়, প্যারালাইটিক আইলিয়াস হলে তখন আর বাউল সাউন্ড পাবা? প্যারালাইটিক আইলিয়াস, তাহলে রুগীর বাউল সাউন্ডও পাবা না। তাহলে এই ধরনের রুগী তোমাকে চোখে দেখে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তোমাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে পারা যাবে তো এগুলা? একটা রুগী, পারফোরেশনের রুগী আসলে চেনা যাবে বা বোঝা যাবে? কঠিন লাগে নাকি? না, তোমরা যেভাবে তাকাই আছো মনে হচ্ছে খুব অন্তঃসার শূন্য, এরকম মানে খুব কঠিন মনে হচ্ছে জিনিসটা। কিন্তু জিনিসটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা। এটা কিভাবে ডায়াগনোসিস করব আমরা? একটা রোগী পারফোরেশন হলে অ্যাকচুয়ালি রোগীর সিমটম, সাইন এবং ক্লিনিক্যাল এক্সামিনেশান 95% তোমাকে ডায়াগনোসিস হয়ে গেল। তারপরে আমরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেই, না? এই পরীক্ষা নিরীক্ষাগুলো কী দেখো? ইউজুয়ালি একটা রোগীর দাঁড়ানো অবস্থায় যদি এক্স রে নেই, এটাকে আমরা বলি প্লেন এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার, ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, এপি ভিউ। এই টার্মগুলো তোমার, এই কথাগুলো বলতে হবে কমপ্লিটলি, যে হাউ উইল ইউ ডায়াগনোজ এ কেস অফ পারফোরেশন। স্যার ইউজুয়ালি রোগীর সাইন, সিমটম এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনে ডায়াগনোসিস করা যায়। আমি যদি বলি কী পরীক্ষা, একটাই টেস্ট বলো যেটা দিয়ে এই রোগীর ডায়াগনোসিসটা করা যায়। তুমি কি বলবা? যে স্যার প্লেন এক্স রে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পোস্চার, ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। এই টার্মগুলো প্রত্যেকটা জিনিস বলতে হবে, তা নাহলে মিসিং হবে। তাহলে রুগীটাকে দাঁড় করায় নিতে হবে এক্স রেটা, এপি ভিউ নিতে হবে, ইরেক্ট পোস্চারে নিতে হবে, এবং এক্স রেটা প্লেন হবে, কন্ট্রাস্ট না। এক্স রে তাহলে দুই ধরনের আছে, প্লেন আছে, কন্ট্রাস্ট আছে। তো কন্ট্রাস্ট লাগবে না, জাস্ট প্লেন এক্স রে, এপি ভিউ ইন ইরেক্ট পোস্চার ইনক্লুডিং। এখন হলো বোথ ডোম যদি আমি না দেখি, আমি ঠিকই পেটের এক্স রেটাই নিলাম, কিন্তু আমার ডোম অফ ডায়াফ্রামটা ইনক্লুড করি নাই, সে লোয়ার অ্যাবডোমেনটাকে ইনক্লুড করো, তাহলে হবে? তাহলে হবে না। কেন আমরা এতগুলো কথা বলছি এই এক্স রেটার সাথে? কারণ হলো এরপরে সিটি স্ক্যান, অনেক টেস্ট আছে, ওগুলো আসলে ইউজুয়ালি আমলের মধ্যে না, আমাদের এক্স রে দেখে ডায়াগনোসিসটা করতে হবে। হ্যাঁ, কেন আমরা এই অবস্থায় এক্স রেটা নেই তার কারণ আমাদের আসবে আস্তে আস্তে। এই দেখো, এই যে একটা এক্স রে দেখো, এর দুইটা ডায়াফ্রামকে চেনা যায়? এক্স রে দেখে ডায়াফ্রামটা চেনো? সাদা একটা এরকম জাস্ট একটা মার্কিং আসে। হ্যাঁ, ওই দেখো দুইটা সাদা চিহ্ন, দেখো সাদা একটা অ্যারো দিয়ে চিহ্নিত করা আছে, সাদা অ্যারো দিয়ে যেটা চিহ্নিত করা আছে, দিস ইজ ডায়াফ্রাম, ডোম অফ ডায়াফ্রাম দুই সাইডে। আর ডায়াফ্রামের নিচে দেখো কালো একটা জায়গা আছে, দুই সাইডে আছে, এবং এটা ক্রিসেন্ট্রিক শেপ, অর্ধচন্দ্রাকৃতি। ফ্রি গ্যাস বলি আমরা, ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার বোথ ডোম অফ ডায়াফ্রাম। ফ্রি গ্যাস কেন বলছি? এই গ্যাসটা আসছে হলো কোথা থেকে? ওই যে লিক হয়েছে না, ডিউডিনাল আলসার পারফোরেশন বা গ্যাস্ট্রিক পারফোরেশন, স্টোমাকে বাতাস থাকে না, থাকে না? ফান্ডিক গ্যাস থাকে না? অলওয়েজ থাকে।
তাহলে যদি পারফোরেশন হয়ে যায় তাহলে এই গ্যাসটা কোথায় যাবে? পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যাবে। পেরিটোনিয়াল ক্যাভিটিতে গ্যাস কি তোমার নিচের দিকে যাবে? বাতাস কোন দিকে যায়? উপরের দিকে যায়। তো উপরের দিকে যদি বাতাস যায় তাহলে আমাদের পেটের সবচেয়ে উচ্চতর জায়গা কোনটা? ডোম অফ ডায়াফ্রাম, দুই সাইডে দুইটা ডোম। তাহলে এই দুইটা ডোম অফ ডায়াফ্রামের নিচে এই বাতাসটা আসবে। তাহলে এই গ্যাসটা ফ্রি গ্যাস না? এটা কি কোনো হলো ভিসকাসের মধ্যের গ্যাস না বাইরের গ্যাস? বাইরের গ্যাস। তো ইন্টেস্টাইনের মধ্যেও তো গ্যাস থাকে। তাহলে ইন্টেস্টাইনের মধ্যে গ্যাস থাকলে সেটাকে তো আমরা ফ্রি গ্যাস বলবো না। ফ্রি গ্যাস হলো ওই গ্যাসটা যখন বাইরে চলে আসবে। তাহলে ওই গ্যাসটা আচ্ছা বাম সাইডে যাবে না ডাইন সাইডে যাবে না দুই সাইডে যাবে? গ্যাসের তো আর বলে দেওয়া হয়নি যে তুমি বাম সাইডে যাও বা ডান সাইডে যাও। সে তার ইচ্ছা মতো যেখানে আপ পাবে, যে জায়গাটা ফাঁকা পাবে সেখানে যেয়ে সে আশ্রয় নেবে। তাহলে এই গ্যাসটা তুমি মনে করো একটা রুগীর বাম সাইডে বা ডাইন সাইডে, কোন সাইডে থাকলে মানে ডায়াগনস্টিক বলো তো, কোন সাইডে থাকলে এই জিনিসটা? হ্যাঁ, রাইট সাইডে। কেন? কেন লেফট সাইডে থাকার কথা কেন? হ্যাঁ, লেফট সাইডে ইউজুয়ালি ফান্ডাস অফ দ্য স্টোমাক ঠিক লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে থাকে। তাহলে ওই ফ্রি গ্যাসের সাথে ফান্ডিক গ্যাসটা ওভারল্যাপিং হয়, যার ফলে তুমি অনেক সময় অনেক ক্ষেত্রে তোমার চোখ যদি সেরকম চোখ না হয় তাহলে তুমি ওইটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না যে এটা কি ফান্ডিক গ্যাস নাকি এটা ফ্রি গ্যাস, বাম সাইডের ক্ষেত্রে। কিন্তু ডাইন সাইডে কখনোই রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে তুমি কালো পাবা না, কখনোই পাবা না। কারণ ওখানে থাকে হলো লিভার একটা সলিড অর্গান। লিভারটা একদম তোমার এরকম ডায়াফ্রামের নিচে এর গা ঘেঁষে থাকবে এরকম। তাহলে এইখানে তোমার এই গ্যাসটা যাওয়ার কথা না। কিন্তু যদি তুমি গ্যাস পাও তার মানে ওই গ্যাসটা লিভারের ডোমকে মানে লিভারের যে রাইট লোব, এই রাইট লোবটাকে নিচে সরাই দিয়ে ওই জায়গাটা দখল করে নিয়েছে। তার মানে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম কোথায় যাবে? আরও একটু নিচে যাবে। নর্মাল পজিশানে থাকার কথা সেখান থেকে তুমি আরও নিচে পাবা। এই জন্যে এই রোগীর ক্ষেত্রে আমরা যদি পারকাশন করি, তুমি যদি পারকাশন করো তাহলে আমরা এই যে ঠিক মিড ক্লাভিকুলার লাইনে যদি পারকাস করতে করতে যাই তাহলে এখানে কেমন পাই? বুকের মধ্যে ডাল না টিম্প্যানিক? টিম্প্যানিক পাই না, বাতাস না, বাতাসের টিম্প্যানিক পাবা না। এইখান থেকে তুমি আস্তে আস্তে মিড ক্লাভিকুলার লাইনে যদি তুমি পারকাস করতে করতে যাও তাহলে নিচে কোথায় যে ডালনেসটা পাবা? রাইট, হ্যাঁ সে তো কি, কিন্তু ইন্টারকোস্টাল স্পেসে গেলে কোন স্পেস বলি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, রাইট ডোম অফ ডায়াফ্রাম ইউজুয়ালি পাওয়া যায়। এখন যদি বলা হয় যে এই রোগীর ক্ষেত্রে একটা পারফোরেশনের রোগীর ক্ষেত্রে তুমি পারকাস করতে করতে তুমি দেখা গেল ফিফথ, সিক্সথ, ইভেন সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত তুমি টিম্প্যানিক পাচ্ছ, তার মানে কি? অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস ইন দ্য ইউজুয়ালি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা যে আমরা ডালনেসটা পাই এখানে অবলিটারেশন হবে। অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস ইজ ইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখানে তুমি এটা পাবা না। ইট ইজ শিফটেড টু মোর ডাউনার্স, মেবি অ্যাট সেভেন্থ অর এইট ইন্টারকোস্টাল স্পেসে তুমি যেয়ে তারপরে ওই ডালনেসটা পাবা। তাহলে যদি তোমার একটা সিনারিও দেওয়া হয় এরকম যে এ পেশেন্ট 45 years of age came to you with sudden severe epigastric pain. On examination, board-like rigidity of the abdomen is found, pulse 120, blood pressure 60/40. Patient is severely dehydrated. On examination, liver dullness is found at the 7th intercostal space at the right midclavicular line. So what is your diagnosis? তোমার যদি কিছু পয়েন্ট এরকম ক্লু দেওয়া থাকে তাহলে তোমার কি ডায়াগনোসিস কি? অবশ্যই পারফোরেশন। এতটা ক্লু দেয়া, তাহলে এখন তোমার যদি কোনো ক্লুই দেয়া নেই, তোমার বললো যে 45 years of age
sudden severe abdominal pain. On examination, liver dullness is found at the level of 7th intercostal space, at the level of right mid-clavicular line. What is your diagnosis? তাহলে তুমি যদি এই কুলুগুলো যেটা দিছি এটার একটাও যদি ভালো না জানো তাহলে তো তুমি ওটা বলতে পারবে না। তাহলে আমরা যে এতক্ষণ বুঝালাম যে এখানে পারকাশন নোটও একটা ইম্পর্টেন্ট জিনিস। পারকাস করেই তুমি বলতে পারবা যে এখানে ভিতরে কি এয়ার আছে নাকি সলিড কোনো জিনিস আছে। তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশনকে তো ফালতু বলা যাবে না। তোমার ওই এক্সরে করার আগেই তো তুমি পারকাশন করেও তুমি যখন ইন্টার্ন ডক্টর থাকবা একটা ওয়ার্ডে একটা রুগী যদি আসে তাহলে তোমার ক্লিনিক্যাল আই যদি শার্প থাকে তাহলে ইউ ক্যান ডায়াগনোজ দিস কেস অনলি বাই পারকাশন। বুঝতে পারছো? তাহলে এই ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে আমরা গুরুত্বটা সবসময় কম দিই। আমরা তো এখন সব ওই ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড, রুগী আসলে পার এই করো ওই করো ওই করো ওই রিপোর্টে বলে দেয় এইবার তোমরা মনে করো যে দিস ইজ দ্য এই অবস্থা হলে। গতকালও আমি মনে করো যে আমি একটা ফোন পেয়েছি একটা রুগীর, ইমার্জেন্সি রুগী, তোমাদেরই বড় ভাই। ও বলছে যে স্যার খুব পেট ব্যথা, পেট শক্ত হয়ে যাচ্ছে। রুগীটা মাত্র 25 বছর বয়সটা হয় সেরকম। তো কি করবো স্যার? তাই বললাম ঠিক আছে, নাকে নল দাও, শিরায় জল দাও, ক্যাথেটার করো, সব করো, করে এনপিও রেখে একটা অর্ডার দিয়ে রাখো, আর আলট্রাসাউন্ড এক্সরে বেসিক টেস্টগুলো করো। রিপোর্ট সব আসছে, এক্সরে বলছে, এবার রিপোর্ট দিয়েছে আলট্রাসাউন্ডতে বলছে যে সাব অ্যাকিউট অবস্ট্রাকশন, মানে কিছু গাট দেখছে এরকম কিছু গ্যাস ফ্লুইড লেভেল টেবেল আছে এরকম টুকটাক। এরপরে তোমার এক্সরেও দিয়েছে, এক্সরেতে মানে এক্সরে তো আর রিপোর্ট দেয় না, শুধু এক্সরে দিয়েছে। আলট্রাসাউন্ডতে বলছে সাব অ্যাকিউট অবস্ট্রাকশন। আমারে বলছে যে স্যার রিপোর্ট আসছে তো রুগীটা সাব অ্যাকিউট অবস্ট্রাকশন। আমি তো মনে মনে আমি বাইরে ছিলাম, আমি তো মানে রোগীর সিমটম বা শুনি, আমি তো বুঝতে পারছি যে দিস মে বি কেস অফ পারফোরেশন। এক্সরেও করা, আমি না ঠিক আছে তাহলে তোমার সাব অ্যাকিউট অবস্ট্রাকশন, তুমি এক্সরে ছবিটা দাও আমার কাছে পাঠাও। আমি দেখি এরকম সুন্দর একটা এক্সরে যার একদম পুরা 2 ডোম অফ ডায়াফ্রামের নিচে ফ্রি গ্যাস আছে। সে তো ইন্টারনেটও শেষ করছে অনেক আগে, আমার তো মনে হয় সে ডিউটি করতেছে, আমি প্রায় 2, 2.5, 3 বছর দেখতেছি। এখনও পর্যন্ত একটা রোগীর সিমটম সাইন আমি বাদ দিলাম, এক্সরে দেখেও সে যদি বলতো আমাকে যে স্যার দিস ইজ এ কেস অফ পারফোরেশন, আমি খুব খুশি হতাম। কিন্তু সে আমাকে এক্সরে ছবি দিয়েছে কিন্তু পারফোরেশন কথাটা একবারও বললো না। আর আলট্রাসাউন্ড রিপোর্টে বলছে সাব অ্যাকিউট অবস্ট্রাকশন, সে আমারে বলছে স্যার রিপোর্ট আসছে সাব অ্যাকিউট অবস্ট্রাকশন। তাহলে এই হলো আমাদের ডাক্তারদের অবস্থা। কেন যে তোমাদের বকাবকি করি আর কেন যে তোমরা পরীক্ষায় ফেল করো, আমরা তো এই যে খুব কমন জিনিসগুলো আমরা জানি যে তুমি পাস করলেই, তুমি যখন ইন্টার্নি থাকবা প্রথম দিনই তুমি পারফোরেশনের কেস আসবে। আমাদের সময় এমন কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না যে পারফোরেশন 2-1টা অপারেশন হতো না, প্রত্যেক দিনই আসতো। তো যাই হোক, এখন অনেক ওষুধের কল্যাণে এখন তো মনে করো পিপিআই, এত ভালো ভালো অ্যান্টি আলসারেন্ট ড্রাগ আবিষ্কার হয়েছে, যার ফলে মানুষ হরহামেশা, এগুলো তো ওটিসি ড্রাগ, চাইলেই পাওয়া যায়, যে কোনো ফার্মেসি যায় আমারটাও গ্যাসের ওষুধ দেন, অমুক তমুক খাচ্ছে, যার ফলে আলসার আছে কিন্তু ওই পারফোরেশন পর্যন্ত হয়তো অনেক রুগীর যায় না। এই কারণে রুগীগুলো আমরা একটু কম পাই, তারপরেও একেবারে কম না। রোজার মাসে অনেক আসে, এই গতকালও আসছে, একদম ইয়াং ছেলে, স্টাউট বডি, মাত্র 25 বছর বয়স, পারফোরেশন। তো এই রুগীগুলা যদি তোমরা এরকম একটা এক্সরে দেখে যদি চোখ অন্ধের মতন, যদি অন্ধ হও, তাও আমি যদি বুঝাই দেই, তোমাদের একবার দেখাই দেই, তাহলে তোমরা কি ভুল করবা? তাহলে আমার ওই ডাক্তার যে 2-3 বছর ধরে প্র্যাকটিস করতেছে, তার অপরাধটা কোথায়? সেও পাশ করে গেছে, এখনও পর্যন্ত যদি এটা ডায়াগনোসিস না করতে পারে, এটা হলো এই ব্যর্থতা কাদের? তোমরাই দেখো, তোমরাই বলতে পারবা। এটা দেখো, এটার বাম সাইডে দেখো, এখানে যে লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে ফান্ডিক গ্যাস আছে ডেফিনেটলি, আবার ফ্রি গ্যাসও আছে, কিন্তু ওই যে চোখের মতন চোখ থাকতে হবে, সেই চোখে যদি তুমি না দেখো তাহলে তো আর হবে না। হবে? তাহলে
তুমি এই যে বাম সাইডে যদি দেখো, তুমি দেখো তো এই যে এই একটা দেখো সাদায়, এটা কি? দিস ইজ ফান্ডাস, ফান্ডাসের ওয়াল স্টোমাকের। আর এইটা যেটা, এটা হলো ডায়াফ্রাম। তাহলে এই গ্যাসটা কি? দিস ইজ ফ্রি গ্যাস। বোঝা গেছে? এই দেখতে পাইছো তোমরা? আর এইখানে এটা হলো ডায়াফ্রাম, আর এইটা হলো লিভার, রাইট লোব অফ দ্য লিভার, সলিড। আর এই গ্যাসটা কি? ফ্রি গ্যাস। তাহলে আমার যদি এখানে লিভার একদম এটার সাথে লেগে থাকতো, জিনিসটা চিন্তা করো যে কখন কঠিন জিনিস, কখন কঠিন হয়ে যায় জিনিসটা। এইখানে ফ্রি গ্যাসটা পাওয়া গেল না, এইরকম একটা এক্স রে আসলো, শুধু গ্যাসটা এইটুকু আছে, তা আমরা ডায়াগনোসিস করতে পারবো না। আমরা যদি চোখটা একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করি, জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষেত্রে 50টা পারফোরেশনের মধ্যে একটা দুইটা ওই রকম এক্স রে আসে, খুব জটিল কঠিন, যেটায় রাইট সাইডে কিছুই নাই, ফ্রি গ্যাস নাই। এখন তুমি যদি বলো ছাত্র শিখাই দিয়েছিল রাইট সাইডে থাকবে, তাহলে এই রোগী তো অবশ্যই পারফোরেশন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধু লেফট সাইড দেখেও ডায়াগনোসিস করা লাগে। এখানে তোমাকে অনেকগুলো এক্স রে দেখতে হবে। তুমি যদি 50টা 100টা রোগীর এক্স রে দেখো, তাহলে তখন তুমি বুঝবা যে 2-4টা কঠিন যে এক্স রেগুলো, তখন তুমি এইগুলো মোটামুটি তুমি এই ডায়াগনোসিসটা করতে পারবা খারাপ এক্স রেগুলো দেখে। এখানে আমরা আরও কিছু এক্স রে দেখব, অনেকগুলো আমি নামাইছি লেট থেকে। দেখো, এটা বুঝতে কষ্ট হয়, দেখো তো, এটা লেফট সাইডে একটু কষ্ট হয় আসলে। ওই তারপরে সাদা একটা ইয়ে আছে, কিন্তু অতটা না, সব ক্ষেত্রে সমান তো আসবে না, এটা এক একটা এক এক রকম। এক্স রে তো আর মনে করো অত মাইনিউটলি তোমার আসবে না। এক্স রে হলো একটা গ্রস একটা পরীক্ষা, এটা দেখে ওই অনেকগুলো যখন দেখবা তখন এটা পারবা। এটা রাইট সাইডে কোনো অসুবিধা নাই, বোঝা যাচ্ছে তাই না? এটা দেখো, এটাও লেফট সাইডের ফান্ডিক গ্যাস, ফ্রি গ্যাস পাওয়া যায়নি, কিন্তু রাইট সাইডে আছে। এটার দুই সাইডেই আছে, লেফট সাইডে খুব ওই যে উপরে সামান্য একটু আছে, দেখতে পাইছো? এটা দেখো, এটা কি? এটা একটু জটিল, এটার মূলত ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও আছে, দেখো তো। হ্যাঁ, এবং এখানে স্মল গাট, লার্জ গাট সব অবস্ট্রাকশান আছে, এবং ফ্রি গ্যাসটা ইউজুয়ালি বামে আছে, ডাইনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে তোমার অবস্ট্রাকশান মানে যে প্যারালাইটিক আইলিয়াস হয়ে যায় না একটা পর্যায়ে, যখন একটা রুগী যখন পারফোরেশন 3 দিন 4 দিন হয়ে যায়, তখন ওই যে ফ্রি গ্যাসটাও অ্যাবজর্ব হয়ে যায়, এবং তখন গাটের মোটিলিটি কমে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, রোগীর প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। সেক্ষেত্রে যখন তুমি এক্স রে করবা, তুমি অবস্ট্রাকশনের ফিচার পাবা, লেট কেসগুলা। এটা দেখো, ফ্রি গ্যাস দেখো, একেবারে মানে রাইট ডোম অফ ডায়াফ্রামকে কোথায় নিয়ে গেছে দেখো, এবং লিভারটাকে সরাই অনেক নিচ পর্যন্ত নামায় নিয়ে গেছে, দেখছো? ফ্রি গ্যাস। এটা তো আগে দেখলাম, এটা বুঝতেছ? রাইট সাইডে তো হিউজ ফ্রি গ্যাস। এইটা দেখো অবস্থা, তাহলে কী পরিমাণ গ্যাস বাইরে হয়েছে এবার বুঝো। দুই সাইডে দেখো, লিভারের মানে মানে যে লিভারের যে ছবি ইউজুয়ালি থাকে, যেরকম থাকা উচিত, সেটাকে ডিফর্ম করে ফেলছে একদম। এটারও অবস্থা দেখো কী পরিমাণ ফ্রি গ্যাস, তাই না? হিউজ ফ্রি গ্যাস। আচ্ছা, তাহলে পারফোরেশন ডায়াগনোসিস আমার তো মনে হয় তোমরা পারবা ইনশাল্লাহ। এখন পারফোরেশনের রোগী ডায়াগনোসিস হয়ে গেল। ইউজুয়ালি পারফোরেশনের রোগী ডায়াগনোসিস করার জন্য
আমাদের ওই রকম ওই আহামরি কোনো টেস্ট খুব বেশি লাগে না, একটা এক্স রে দ্যাট ইজ এনাফ ফর ডায়াগনোসিস। আর যে পরীক্ষাগুলো করি সেগুলো রুগী যেহেতু রিসাসিটেশন করা লাগে, রুগী তো শকে আছে, প্রেশার কম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, তাই না, ডিহাইড্রেশন হয়ে গেছে, এই কারণে রুগীর অবস্থা বুঝে তুমি বাকি যেগুলো ইলেকট্রোলাইট সহ সিবিসি আরবিএস ব্লাড গ্রুপিং যা যা লাগে, বি ভাইরাস, হ্যাঁ, ইসিজি যা যা লাগবে, বুকের এক্সরে যদি লাগে সেগুলো করবো। আচ্ছা, তাহলে আমাদের ডায়াগনোসিসের জন্য শুধুমাত্র প্লেন এক্সরে অ্যাবডোমেনাল ইরেক্ট ফোর্সার এপি ভিউ বোথ ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, দিস ইজ সাফিসিয়েন্ট। আর বাদ বাকি হলো ফর ফিটনেস অফ দ্য পেশেন্ট, ফর ফিটনেস আছে কিনা রুগী, কী অবস্থায় আছে সেটা। পারফরেশনের রুগীর তাহলে ম্যানেজমেন্ট, যদি আমরা ম্যানেজমেন্টে যাই, ফার্স্ট অফ অল যেটা আমরা বলি সেটাকে আমরা বলি রিসাসিটেশন। একটা রুগী যদি অ্যাকিউট অবস্থায়, খারাপ অবস্থায় আসে, তাহলে এই রুগীটাকে আমাদেরকে রিসাসিটেশন, এই কথার টার্মটা বুঝছো তো, বলছি না আগে? হ্যাঁ, নর্মাল একটা রুগীকে ফিজিওলজি, নর্মাল ফিজিওলজি অথবা নিয়ার নর্মাল ফিজিওলজিতে নিয়ে আসাটাইকে বলে রিসাসিটেশন। মানে একটা রুগী ডিহাইড্রেশন আছে, তাহলে তোমাকে ফ্লুইড দিতে হবে। একটা রুগীর যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, সেটাকে যথাসম্ভব কাছাকাছি, নর্মাল লেভেলের কাছাকাছি আমাকে কারেকশান করতে হবে। রুগী যদি অ্যানিমিক থাকে, তাহলে রুগীর ব্লাড দিতে হবে। এই সমস্ত কিছু রুগীর নর্মাল আনার ফলে তখন রুগীর দেখবা যে রুগীর যেটা পালস ট্যাকিকার্ডিয়া ছিল, পালসটা আস্তে আস্তে নর্মাল লেভেলে আসবে, ব্লাড প্রেশার আস্তে আস্তে নর্মালাইজেশন হবে। টাং ডিহাইড্রেটেড ছিল, সেটাকে তুমি আস্তে আস্তে দেখবা যে এখন আর অতটা ডিহাইড্রেশন নাই। লিপগুলো শুকনা ছিল, ড্রাই ছিল, লিপগুলো দেখবা এখন মোটামুটি আর অতটা শুকনা নাই। তারপরে তুমি স্কিন ইলাস্টিসিটি, স্কিন আগে যদি তুমি টানলে দেখা যেত যে স্কিনটা ছেড়ে দিলাম, কুচকাই আছে, আর এখন তুমি দেখবা যে স্কিনটা টানলেও তুমি আর কুচকাচ্ছে না, ওয়েল হাইড্রেটেড রুগী। এরপরে তুমি যদি দেখো যে রুগীর ইউরিন হচ্ছিল না, অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া, অথবা হাই কালার্ড ইউরিন ছিল, কোক কালার ইউরিন, এখন দেখবা যে তোমার ইউরিনের পরিমাণ বাড়তেছে, ইউরিনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে নর্মাল কালারে আসতেছে, তাই তুমি বুঝবা যে রুগী পেশেন্ট ইজ নাও ওয়েল রিসাসিটেটেড, ঠিক না? এই যে রিসাসিটেশনে আসলো, এরপরে তুমি নিবা কি, এই রিসাসিটেশনে আসতে গেলে রুগীর শুধু ফ্লুইড নয়, এরপর আমরা কি দেই, এনপিও রাখি, নাজোগ্যাস্ট্রিক সাকশান দেই, আইভি ফ্লুইড দেবো, অ্যান্টিবায়োটিক দিব, পিপিআই দিব ইনজেক্টেবল, হ্যাঁ, পেন কিলার যা যা লাগে আমার এই রুগীর দিতে হবে। এগুলো পেন কিলার কী দিবা, এই রুগী তো সিভিয়ার পেইন থাকে, পেন কিলার কী কী আছে, এনএসএইডস কি এখানে দেওয়া যাবে? সেন্ট্রাল অ্যাক্টিং পেইন কিলার দিতে হবে। একটা পারফোরেশনের রুগীর পেইন কিলার আমরা যদি এনএসএইডস দেই, তাহলে কী হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এনএসএইডস, যেমন কিটোরোলাক, মনে করো কিটোরোলাক, ডাইক্লোফেন, ভল্টালিন, আছে না এগুলো অনেকগুলো, এইগুলো দিলে এই রোগীর কী হবে বলো তো, আরও অ্যাসিড সিক্রেশন বাড়ায় এগুলো। তাহলে রোগীর যদি পারফোরেশন ছোটো 1 মিলিমিটার থাকে, তাহলে তুমি করে দিলা 5 মিলিমিটার, মানে আরও বেড়ে গেল। রোগীর যদি ব্যথা 50% থাকে, হয়ে যাবে 90%, মানে রোগী একটু মরার কাছাকাছি ছিল, তুমি তাকে আরও মোটামুটি এ জগৎটা পার করাই দিলে। এই কাজও কিন্তু হয়, এই কাজও আমার ডাক্তার অনেক সময় করে এগুলা। মানে আমরা জেনে শুনে না জেনে যদি আমরা এনএসএইডস দিয়ে রুগীর, অনেক সময় তো রুগী আসে বিভিন্ন জায়গা থেকে রিফার হয়ে আসে, তাহলে কী কী ড্রাগ দিয়েছে ওখানে লেখা আছে, সুন্দর করে যদি ওখানে লেখা থাকে এনএসএইডস কিটোরোলাক ইনজেকশন 2 অ্যাম্পুল গিভেন, হ্যাঁ, একটা রুগীর প্রেশার কম ছিল, স্টেরয়েডস কটসন 1 ভায়াল আইভি গিভেন, মানে এটাও কিন্তু স্টেরয়েডসও ক্ষতিকর। স্টেরয়েডস কী করে, অ্যাসিড সিক্রেশন বাড়ায়। তাহলে তুমি মানে প্রেশার কম ছিল বলে একটা স্টেরয়েড দিছো, আর একটা ভল্টারিন সাপোজিটরি দিছো, একটা কিটোরোলাক আইভি দিছো, মানে রোগীটাকে একদম পুরো মৃত প্রায় করে এবার আমার কাছে পাঠাইলে, তা আমি আর কী করতে পারি ওই রোগীর কী অবস্থা। এই তো যাই হোক, এইগুলো খেয়াল রাখতে হবে। প্রচুর আসে প্রেসক্রিপশান, এবং ওইরকম লেখা একদমই স্পষ্ট। তোমাদের যদি না দেখাইতে পারতাম, তাতে আমার তো মানে আমি তো ওগুলো ভিডিও করে রাখি না, কিন্তু পাই, বহুত পাই, এটা তো আমাদেরই ব্যর্থতা। এই জন্যে আর এগুলো তোমাদের আর কী বলবো, তোমাদের স্যাররা শেখাইতে পারে নাই, এই কারণে এইগুলো করো। তাহলে এই জিনিস বলার কোনো অপেক্ষা রাখে বলো তো, একদম কন্ট্রাইন্ডিকেটেড। NSAIDs and steroids
contraindicated who is suffering from peptic ulcer disease. একটা রোগী যদি পেপটিক আলসার ডিজিজে ভোগে, এই যে অনেক রিক্সাওয়ালা আছে, অনেক লেবার আছে, ব্যথা করতেছে, ওরা দোকানে যায়, ফার্মেসিতে যায়, যে এবার কি বলে, আমাকে একটা ব্যথার ওষুধ দেন। ব্যথা না, গ্যাসের ওষুধ অনেকে চায়, তারা তো ভালো, ঠিক আছে, কিন্তু অনেকে বলে আমার একটা ব্যথার ওষুধ দেন। কি খায়? ডাইক্লোফেন খায়, ব্যথা করতেছে। এইবার ডাইক্লোফেন একটা যদি খায় খালি পেটে, ব্যথা, পেপটিক আলসার ডিজিজ, কী হবে তার? মানে ছিল আলসার, হয়ে গেল পারফোরেশন। এরা নিজেরা আর্ট্রোজেনিক হয়েও আসে, আবার অনেক সময় আমরা নিজেরাও তো সৃষ্টি করি। দিস ইজ দ্য মানে ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়াল সিচুয়েশান। এই অবস্থা যেন না হয় তোমাদের। তাহলে আমরা এই রোগীর এই মোটামুটি আর নাকে নল, শিরায় জল এবং তোমার ব্যথার ওষুধ, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক। আমাদের সার্জারির 95% চিকিৎসা কিন্তু এই জন্যই সার্জারি হলো সহজ। আমাদের 95% চিকিৎসাই যে কোনো রোগী, মনে করো ব্যথা আছে, তার পারফোরেশন না বা পারফোরেশন কি না তুমি সন্দেহ করতেছো, তাহলে তুমি তার এনএসআইস না দিয়ে তুমি একটা সেন্ট্রাল অ্যাক্টিং পেইন কিলার দাও, অসুবিধা আছে? ট্রামাডল হাইড্রোক্লোরাইড সেন্ট্রাল অ্যাক্টিং, তোমাকে কোনো রকম অ্যাসিডিটি সিক্রেশন করাবে না। তা আমার যদি ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, আমার যদি কনফিউশন থাকে, তাহলে আমি তাকে এনএসআইস অ্যাভয়েড করলাম, আমি এমন গ্রুপের ওষুধ দিলাম যে যেটাই হোক না কেন ব্যথাতে কাজ করবে, তাই তো কোনো অসুবিধা নেই, তা দিলাম। এরপরে ডায়াগনোসিস যখন কনফার্ম হলো, তখন আমি সুইচ ওভার করলাম, দেখলাম যে না, এ তো পেপটিক আলসার ডিজিজও না, পারফোরেশনও না, এর হলো অন্য জাতীয় ব্যথা, প্যানক্রিয়েটাইটিস, কথার কথা। তাহলে সেখানে তো আর আমার প্যানক্রিয়েটাইটিস অথবা অন্য কোনো অসুবিধা যদি থাকে, মনে করো ইউটিআই, তখন তুমি সেই রিলেটেড পেইন কিলার দিবা। অথবা মনে করো ইউরেটেরিক স্টোন, তার রাইট সাইডের ইউরেটেরিক স্টোন আপার ইউরেটারে আছে, তাহলে তার ব্যথা তো হবে এরকম জায়গায়, হবে না? তাহলে তুমি ডায়াগনোসিস করার পরে যখন তোমার কনফার্ম হলো যে দিস ইজ ইউরেটেরিক স্টোনের পেইন, তখন তুমি কী দিবা? পেইন কিলার। তখন পেইন কিলার কী আসবে? তার পেইন তো হচ্ছে স্পাজমোটিক পেইন, হ্যাঁ, তাহলে তাকে একটা অ্যান্টি স্পাজমোটিক দিতে হবে। তাহলে এই যে ব্যথার ওষুধ, তোমার যেখানে ব্যথা, সেই ব্যথার জায়গায় যদি তুমি সেই ব্যথাকে না বুঝে যদি তুমি ওষুধ দাও, কাজ করবে? তাহলে আমার ব্যথার ধরনটা তো বুঝতে হবে। তাহলে তার ব্যথা হচ্ছে ইউরেটেরিক ক্যালকুলাই ব্যথা হবে অবশ্যই স্পাজমোটিক পেইন। ওই পাথরটাকে বের করানোর জন্য ইউরেটার কন্ট্রাকশান করবে, রিল্যাক্স করবে, করে পাথরটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দিস ইজ কল্ড স্পাজমোটিক পেইন। ব্যথা এই আছে, আবার এই নেই, 1-2 মিনিট পর ব্যথাটা আসতেছে, সিভিয়ার পেন। যখন ব্যথা আসে একেবারে পেট ধরে বসে থাকে, আবার দেখা গেল আধা মিনিট 1 মিনিট পরে আবার ব্যথা নাই, রোগী ভালো হয় না? এরকম স্পাজমোটিক পেনগুলো। তো এই পেনের তোমার আসল অস্ত্র হলো অ্যান্টি স্পাজমোটিক। টায়োমিনিয়াম আছে না, বিভিন্ন ধরনের অ্যালজিন, ভিসেরালজিন, অসংখ্য ওষুধ আছে। তোমরা কি ফার্মাকোলজি পড়তেছো নাকি? আছে এখন, পড়তেছো না আস্তে আস্তে? তাহলে এবার আস্তে আস্তে ওই দিকে যাবা। তবে এই কিছু ধারণা থাকলে তোমাদের সুবিধা হবে। ক্লিনিক্যালের সাথে তোমাদের আস্তে আস্তে প্যারাক্লিনিক্যালগুলো আস্তে আস্তে কোরিলেট করতে হবে। আচ্ছা, তাহলে এই রুগীটা আমরা রিসাসিটেট করব। এরপরে এই যে রুগীটা রিসাসিটেশনের পরে আমরা অপারেশনে যাব। অপারেশনটা তোমাদের আসলে 3rd-4th ইয়ারে তো আস্তে আস্তে যখন ফাইনাল ইয়ারের দিকে যাবা, তখন অপারেশন নিয়ে মাথা ঘামাইতে হবে আরও একটু বেশি। তো এর অপারেশনের না হলো আমরা কি করি, আমরা পেরিটোনিয়াল টয়লেটিং করি। পুরা পেটের মধ্যে যে ময়লা টয়লাগুলো আছে, এগুলো হিউজ পরিমাণ নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করি, মানে যেটা বাংলা কথা আর কি। দ্বিতীয়ত হলো রিপেয়ার অফ পারফোরেশন, যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা বন্ধ করি। আর 3 নাম্বার হলো এটাকে রিইনফোর্সমেন্ট করি বাই ওমেন্টাল প্যাচ। একটা ওমেন্টাম যেটা আছে, ফ্রি ওমেন্টাম যেটা আছে আশেপাশে,
ওই ওমেন্টামটাকে ধরে ওই ছিদ্রের ওখানে দিয়ে ওই যে সুতা দিয়ে রিপেয়ার করেছে ওই সুতা দিয়ে একটু আটকে দিয়ে রাখি। কারণ আমরা জানি যে যে কোনো জায়গায় একটা সমস্যা হলে সেখানে অ্যাবডোমিনাল পুলিশম্যান কি ওমেন্টাম, যে কোনো জায়গা সিল করার জন্য এমনি গ্রেটার ওমেন্টামটা ওখানে যায়, তা আমরা ওটা ওখানে ধরে দিয়ে রেখে দিয়ে আসলাম, তাহলে আমাকে ওই ছিদ্রটা হিল হতে আরও সুবিধা হবে। তাহলে অপারেশন মানে কিন্তু এটাই। তাহলে একটা পারফোরেশন রোগের অপারেশন হলো পেটের মধ্যে যে ময়লা আবর্জনা ছিল এটাকে পরিষ্কার করলাম, এটাকে বলা হয় থরো পেরিটোনিয়াল টয়লেটিং। থরো, THOROUGH, থরো পেরিটোনিয়াল টয়লেটিং উইথ প্রফিউজ অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো রিপেয়ার অফ পারফোরেশন। আর 3 নম্বর হলো যে রিইনফোর্সমেন্ট অফ দ্য পারফোরেশন বাই ওমেন্টাল প্যাচ রিপ্লেসমেন্ট। তাহলে এটা তুমি যদি বুঝে মুখস্থ করো তাহলে জিনিসটা বলতে পারবা। আর এটা যদি আমরা না জেনে না বুঝে মুখস্থ করি তাহলে তোমার মাথায় থাকবে না। প্যাচ রিইনফোর্সমেন্ট, তুমি যেমন ওই যে তোমার একটা শার্ট ছিঁড়ে গেল, আমরা প্রথমে সেলাই দিয়ে রিপু করি, এরপরে তালি মারি, যেটা বলি তালি দিয়ে বলি না, এখানে একটা কাপড়ের টুকরা এনে যদি তুমি তালি দাও তাহলে এই জায়গাটা আরও স্ট্রং হবে। তাহলে যে জায়গাটা ছিঁড়ে গেছে পাকস্থলীর, প্রথমে সেলাই দিলে রিপু করা, এরপরে তুমি ওমেন্টাল প্যাচ ওটার মনে করো তালি, ওই তালিটা তুমি ওইখানে দিয়ে দিলা আস্তে আস্তে, তাহলে জায়গাটা আস্তে আস্তে সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে। এবং এই রোগীর ক্ষেত্রে আমরা যেটা করি, NSAIDs এবং স্টেরয়েডস তার জীবনে সারা জীবনে খাওয়ার ব্যাপারে তাকে আমরা একটা অ্যাডভাইস করে দিই যে এগুলো যেন খাবেন না, এবং সারা জীবনে তার গ্যাস্ট্রিকের যে ঔষধগুলো PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, যেন সে সারা জীবন খায়, এটা একটা অ্যাডভাইস করি। এবং খালি পেটে যাতে না থাকে, কিছু না কিছু যাতে খায়, মানে যেটা আমরা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের যে অ্যাডভাইসগুলো দেই, তেল চর্বি ভাজা পোড়া স্পাইসি ফুড এগুলো কম খাবে, সে টাইম মতন ডিসিপ্লিন অনুযায়ী যদি সে চলে, স্ট্রেসকে অ্যাভয়েড করে, ঠিক মতো ঘুমায়, ঠিক মতন খায়, তাহলে তার আর আলসারগুলো হবে না, তাহলে সে লাইফে সুস্থ থাকবে। বোঝা গেছে তো? পাইলোরিক স্টেনোসিস আছে। এরপরে আমরা মোটামুটি আজকের আমরা পারফোরেশন পর্যন্তই শেষ থাকব। পাইলোরিক স্টেনোসিসটা আরেকটা এরকম বিশাল একটা চ্যাপ্টার, সেটাও কি হয়, কীভাবে ডায়াগনোসিস করি আমরা ওটা পরে দেখব। আজকে এ পর্যন্তই।